এখানে বলছে যে রেগুলেশন। তো প্রথমে আমরা দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বা যাকে আমরা সিএএ বলি, 2019 সেই অধ্যায়ের শুরু, যেখানে ব্যাকগ্রাউন্ড অংশ রয়েছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এটার, যে রেগুলেশন অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সিটিজেনশিপ বা নাগরিকত্বের রেগুলেশন। In India, citizenship is regulated by the Citizenship Act 1955. আমরা জানি যে ইন্ডিয়াতে সিটিজেনশিপ যে অ্যাক্ট 1955, তার মাধ্যমেই ভারতে নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নিয়ম পরিচালিত হয়। এটাও জানি যে আমরা সংবিধানের যে 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদ, সেখানেই নাগরিকত্বের মূল নীতি রয়েছে। কিন্তু নাগরিকত্বের যে বিস্তারিত নিয়ম, সেটা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ। তারপরে বলেছে দ্য অ্যাক্ট স্পেসিফাইস দ্যাট সিটিজেনশিপ মে বি অ্যাকোয়ার্ড ইন ইন্ডিয়া থ্রু 5 মেথডস। এখানে বলা হয়েছে যে ভারতে 5টি উপায়ে নাগরিকত্ব পাওয়া যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে বাই বার্থ, মানে জন্মসূত্রে, বাই ডিসেন্ট, বংশসূত্রে, রেজিস্ট্রেশন, নিবন্ধনের মাধ্যমে, বাই ন্যাচারালাইজেশন, স্বাভাবিকীকরণের মাধ্যমে, আর হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, নতুন ভূখণ্ড ভারতের সঙ্গে যুক্ত হলে। এবার আমরা পড়ব যে ইললিগাল মাইগ্রেন্ট কি। ইললিগাল মাইগ্রেন্ট হচ্ছে অবৈধ অভিবাসী। An illegal migrant is prohibited from acquiring Indian citizenship. অর্থাৎ যদি একজন অবৈধ অভিবাসী বা ইললিগাল মাইগ্রেন্ট হয়, তাহলে সে ভারতের নাগরিকত্ব পেতে পারেন না। তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী ইললিগাল মাইগ্রেন্টরা রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের যোগ্য নন। সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ নির্দিষ্ট কিছু ব্যতিক্রম করা হয়েছে। তারপরে বলেছে অ্যান ইললিগাল ইমিগ্রেন্ট is a foreigner who enters India illegally, that is without valid travel documents like a visa and passport. যে বিদেশি ব্যক্তি বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে, তাকেই ইললিগাল মাইগ্রেন্ট বলা হয়।
একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে ঢোকে তাহলে তিনি ইল্লিগাল মাইগ্রেন্ট। অলসো দোজ হু এন্টার ইন্ডিয়া লিগালি, বলছে শুধু অবৈধভাবে প্রবেশ করলেই নয়, অলসো দোজ হু এন্টার ইন্ডিয়া লিগালি, যারা হয়তো লিগালি ভারতে প্রবেশ করেছে তাদের জন্য, বাট স্টে বিয়ন্ড দ্য টাইম পিরিয়ড পারমিটেড ইন দেয়ার ট্রাভেল ডকুমেন্টস। বলছে যদি কেউ বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে আসে কিন্তু দেখা গেল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থেকে গেছে, তাহলেও সে ইল্লিগাল মাইগ্রেন্ট। একজন ব্যক্তি 6 মাসের ভিসায় ভারতে আসলো, 6 মাস শেষ হওয়ার পরেও তিনি তার নিজের দেশে ফিরে গেলেন না, তাহলে তিনি ওভারস্টে করলেন, তা সেও ইল্লিগাল মাইগ্রেন্ট, আর কনসিডার্ড অ্যাজ অ্যান ইল্লিগাল মাইগ্রেন্ট, তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলা হয়। তো ইল্লিগাল মাইগ্রেন্ট কারা? যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেছে অথবা প্রবেশ করেছে বৈধভাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে গেছে, ওভারস্টে করেছে, এই দুই ক্ষেত্রেই ব্যক্তি কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট। একটা প্রশ্ন বলেছে যে কে ইল্লিগাল মাইগ্রেন্ট নিচের মধ্যে? পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেছে, সে তো ইল্লিগাল মাইগ্রেন্ট। বৈধ ভিসা নিয়ে এসেছে কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে রয়েছে, সেও ইল্লিগাল মাইগ্রেন্ট। তাহলে এক্ষেত্রে দুটো অপশনই রাইট, এ ও বি দুটো ইল্লিগাল মাইগ্রেন্টের পরিচয় বহন করে। তারপরে বলেছে প্রভিশন ফর ইল্লিগাল মাইগ্রেন্টস, তাহলে এই যে অবৈধ অভিবাসী বা ইল্লিগাল মাইগ্রেন্টস এদের জন্য কি বিধান আছে? প্রভিশন ফর ইল্লিগাল মাইগ্রেন্টস, তা ইল্লিগাল মাইগ্রেন্টসদের জন্য কি কি প্রভিশনস আছে দেখো। অ্যান ইল্লিগাল মাইগ্রেন্ট ক্যান বি প্রসিকিউটেড ইন ইন্ডিয়া, ভারতে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে বা ইল্লিগাল মাইগ্রেন্ট হিসাবে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ক্যান বি প্রসিকিউটেড, প্রসিকিউটেড বলতে আদালতে মামলা করে শাস্তির ব্যবস্থা করা। অ্যান্ড ডিপোর্টেড অর ইমপ্রিজনড আন্ডার দ্য ফরেইনার্স অ্যাক্ট 1946, এবং ফরেইনার্স অ্যাক্ট 1946-এর অধীনে তাকে ডিপোর্ট করা যেতে পারে, বহিষ্কার করা অর্থাৎ নিজের দেশে ফেরত পাঠানো, বা ইমপ্রিজনমেন্টও তার হতে পারে, তাকে জেলও হতে পারে তার। তো এটা হচ্ছে ফরেইনার্স অ্যাক্ট 1946 সরকারকে বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। অ্যান্ড দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট 1920, এখানে পাসপোর্ট একটা হচ্ছে 1920 এবং এটা হচ্ছে এন্ট্রি ইন্টু ইন্ডিয়া, এর অধীনেও কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখা গেল কেউ বৈধ পাসপোর্ট নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছে, সেটা অপরাধ।
তাই অবৈধভাবে ঢুকলে এই আইনের অধীনেও ব্যবস্থা নেওয়া হয়। আগে একটা আমরা পাসপোর্ট অ্যাক্ট পড়েছিলাম 1967, সেখানে পাসপোর্ট ইস্যু ও ব্যবস্থাপনা সম্পর্কিত আইন ছিল। কিন্তু ভারতে প্রবেশের ক্ষেত্রে এন্ট্রি ইনটু ইন্ডিয়া যে আইনটা প্রযোজ্য সেটা হচ্ছে পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920। দিজ অ্যাক্টস এম্পাওয়ার্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই আইনগুলো কি করে? কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দেয় টু রেগুলেট দ্য এন্ট্রি, এক্সিট অ্যান্ড রেসিডেন্স অফ ফরেনার্স উইথ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের মধ্যে বিদেশিদের প্রবেশ, দেশ ত্যাগ, বসবাস এসব নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের আছে। তো আমরা জানি ইলিগাল মাইগ্রেন্ট মানে অবৈধভাবে ভারতে বসবাসকারী বা বৈধ সময়ের বেশি থাকা বিদেশি। তাদের বিরুদ্ধে প্রধান আইন কি? ফরেইনার্স অ্যাক্ট 1946 বহিষ্কার করতে পারে, আটক করতে পারে, শাস্তি দিতে পারে। পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920 বৈধ পাসপোর্ট প্রবেশ নথি ছাড়া ভারতে প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিদেশিদের এন্ট্রি নিয়ন্ত্রণ, এক্সিট নিয়ন্ত্রণ আর রেসিডেন্স বা ভারতে বসবাস নিয়ন্ত্রণ। এটা কিন্তু CAA 2019 এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার রিসেন্ট ডেভেলপমেন্টস মানে সাম্প্রতিক কিছু পরিবর্তন হয়েছে। ইন সেপ্টেম্বর 2015 অ্যান্ড জুলাই 2016, অর্থাৎ সেপ্টেম্বর 2015 সালের সেপ্টেম্বর আর 2016 সালের জুলাইতে কেন্দ্রীয় সরকার কিছু নির্দিষ্ট ইলিগাল মাইগ্রেন্টসকে জেলে বা দেশ থেকে বহিষ্কার করার নিয়ম থেকে ছাড় দিয়েছে। আগে যে কোনো ইলিগাল মাইগ্রেন্টকে আইন অনুযায়ী জেলে পাঠানো হতো বা নিজ দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু 2015 সালের সেপ্টেম্বর আর 2016 সালের জুলাই মাসের বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার কি বলল? যে কিছু নির্দিষ্ট শ্রেণীর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যাবে না। আমরা আগেও পড়েছি, দ্যাট ইজ ইলিগাল মাইগ্রেন্টস হু কেম ইনটু ইন্ডিয়া ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসেছে অন অর বিফোর ডিসেম্বর 31, 2014, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, মানে ওই ডেটটা অথবা তার আগে ভারতে এসেছে। এটা কাট অফ ডেট। তো 1 জানুয়ারি 2015 বা তারপরে এলে এই CAA এর সুবিধা কিন্তু প্রযোজ্য নয়। and belong to the Hindu, Sikh, Buddhist, Jain, Persian, Christian religious communities, অর্থাৎ তারা যদি 6টি ধর্মের অন্তর্ভুক্ত হয়, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, তাহলে তারা এই ছাড়ের আওতায় পড়বে। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 মেক্স দিস গ্রুপস এলিজেবল ফর সিটিজেনশিপ।
অর্থাৎ নাগরিকত্ব যে সংশোধন আইন 2019 এই শ্রেণীর মানুষদেরকে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য করেছে। অর্থাৎ যারা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে 31শে ডিসেম্বর 2014 বা তার আগে এসেছে এবং হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান, তাদের আর ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে গণ্য করা হবে না এবং তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এটাই এখানে বলা আছে। তাহলে সিএএ 2019 যে 4টি শর্ত, তার মধ্যে দেশ 3টি, কী কী দেশ আমরা জানি, ধর্ম 6টি সেটাও জানি, কাট অফ ডেট 31 ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে, সুবিধা ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে গণ্য হবে না আর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবে। তাহলে সিএএ 2019 অনুযায়ী কাট অফ ডেট কোনটা? 31 ডিসেম্বর 2014। সিএএ 2019 কোন 3টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। আর সিএএ 2019 কতটি ধর্মীয় সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে? 6টি।